Hello everyone, a warm welcome to all of you on today's presentation. আমার নাম অভিপ্রিয়া মৈত্র এবং আজকে যে তিনটে টপিক নিয়ে আমি ডিসকাস করব সেই তিনটে টপিক হলো অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো এবং ওয়ার্ল্ড টাইগার ফোরাম। ফার্স্ট দুটো টপিক মানে অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া আর ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো, এই দুটো টপিক আসছে শঙ্করস আইএস এনভায়রনমেন্ট বই চ্যাপ্টার নাম্বার 27 থেকে, এবং থার্ড টপিক যেটা ওয়ার্ল্ড টাইগার ফোরাম সেটা আসছে চ্যাপ্টার 28 থেকে। লেটস গেট স্টার্টেড। এবার প্রথমে পুরো সমস্ত তিনটে টপিক আলোচনা করার আগে প্রথমে আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমরা অ্যানিমাল ওয়েলফেয়ারের কথা যেটা বলছি বা ওয়াইল্ড লাইফ ওয়েলফেয়ারের কথা যেটা বলছি, প্রথমে আমাদের বুঝতে হবে যে ওয়াইল্ড লাইফ জিনিসটা কি। ঠিক আছে, তো ওয়াইল্ড লাইফ ব্যাপারটা হচ্ছে যে সেই সমস্ত স্পিসিস, তার মধ্যে পশু পাখি মাছ সমস্ত ইনসেক্ট সব কিছু পড়তে পারে, সমস্ত স্পিসিস পড়তে পারে যারা মানুষের সমাজের সাথে থাকে না, যাদেরকে আমরা ডোমেস্টিকেট করি না, যাদেরকে আমরা নিজেদের জন্য ব্যবহার করি না, তারা এমন একটা জায়গা থেকে যেখানে মানুষের ইন্টারভেনশন লাগে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, তারা মানুষের উপর ডিপেন্ড করে না কোনোভাবে। যেমন বাঘ, সিংহ হতে পারে, নানান রকম জংলি, নানান রকম পাখি হতে পারে, নানান রকম গাছপালা হতে পারে, যেগুলোর সাথে আমাদের সমাজের কোনো সেইভাবে সম্পর্ক নেই, তারা আমাদের উপর নির্ভর করে না এবং আমরা আমাদের আশেপাশে দেখতে পাই না। এবার তার মধ্যে নানান রকম স্পিসিসই পড়ে, কিন্তু এখানে যে তিনটে টপিক সম্পর্কে আমি আলোচনা করবো সেগুলো বেসিক্যালি ওয়াইল্ড লাইফ অ্যানিমালস দের নিয়ে কথা বলছে। তো প্রথম যে টপিকটা সেটা হচ্ছে অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া। এখানে একটা লোগো তোমরা দেখতে পাচ্ছ, লোগোটাতে এই যে অর্গানাইজেশন তার যে মেইন পয়েন্ট মানে তার যে ট্যাগলাইন সেটা লেখা আছে কম্প্যাশন ইন অ্যাকশন, যে কম্প্যাশন থাকবে টুয়ার্ডস ওয়াইল্ড লাইফ এবং সেটার জন্য আমরা অ্যাকশন নেবো, সেই জন্য এই বোর্ডটাকে তৈরি করা হয়েছিল। এবার প্রথমে আমরা দেখব অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার কিছু কি পয়েন্টস, মেন পয়েন্ট। সেগুলো হচ্ছে আমি সেগুলোতে যাওয়ার আগে প্রথমে বলে দিই, তোমরা একদম এই স্লাইডটার একদম রাইট সাইডে একটা ছোট স্ট্যাম্প দেখতে পাচ্ছ। এই স্ট্যাম্পটা দেওয়া হয়েছে কারণ হচ্ছে এটা প্রথম ভারতবর্ষে একটা স্ট্যাম্প যেটা ওয়াইল্ড লাইফ রিলেটেড ছিল। এর আগে কোনো দিন ভারতবর্ষে ওয়াইল্ড লাইফ রিলেটেড স্ট্যাম্প তৈরি হয়নি এবং এই স্ট্যাম্পটা প্রথম তৈরি হয়েছিল 1 অক্টোবর 1962-তে। এই 1960 অনওয়ার্ডস কিন্তু পশু পাখি নিয়ে বেশি চিন্তা ভাবনা শুরু হয়েছে এবং তার রিলেটেড নানা রকম বোর্ড তৈরি করা, ল তৈরি করা, অ্যাক্টস নিয়ে আসা, এই সমস্ত কাজকর্মগুলো শুরু হয়েছিল। এবার এই যে অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার প্রথম যে বক্তব্যটা সেটা হচ্ছে এটা একটা স্ট্যাচুটারি অ্যাডভাইজারি বডি। এবার অ্যাডভাইজারি বডি মানে ডেফিনেটলি এটা শুধুমাত্র অ্যাডভাইস দিতে পারবে, এটা কোনো রকম অ্যাকশন নিতে পারে না। এবং স্ট্যাচুটারি বলার কারণ হচ্ছে যে এটা কোনো কনস্টিটিউশনে লেখা নেই, এটা একটা স্ট্যাচুট থেকে এসছে, স্ট্যাচুটের ওপর বেস করেই অর্গানাইজেশনটা তৈরি করা হয়েছে। এবং এই স্ট্যাচুটটা কোনটা সেটা হচ্ছে নিচের পয়েন্টেই দেখতে পাবে, সেকশন 4 অফ প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস অ্যাক্ট 1960। এই একটা 1960-তে হয়েছিল এবং তার 2 বছর বাদে 1962-তে অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়াটা প্রতিষ্ঠা হয়েছিল। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এটার মধ্যে আসে, সেটা হচ্ছে যে বিশ্বের যত গভর্নমেন্ট আছে তার মধ্যে প্রথম ভারতীয় গভর্নমেন্ট এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছিল, এরকম একটা অর্গানাইজেশন তৈরি করেছিল অ্যানিমাল ওয়েলফেয়ারের জন্য। আরেকটা জিনিস হচ্ছে যে শ্রীমতী রুক্মিণী দেবী অরুন্ডেল, যার ছবিটা পাশে দেখতে পাওয়া যাচ্ছে, তিনি কিন্তু প্রথম পায়োনিয়ারিং করেছিলেন। ইনি একজন খুব বিখ্যাত এক্সপোনেন্ট ডান্সিংয়ের ক্ষেত্রে, এবং এনার হাজব্যান্ড নাম ছিল জর্জ অরুন্ডেল, তো সেখান থেকে ওনার নাম রুক্মিণী দেবী অরুন্ডেল হয়েছে। উনি প্রথম এই সেট আপটা তৈরি করার জন্য পায়োনিয়ারিং করেছিলেন এবং উনি চেয়ারম্যান ছিলেন ওনার মৃত্যু পর্যন্ত। উনি এই যে অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়াটা তৈরি হয়েছিল, উনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন এবং উনি অ্যানিমাল ওয়েলফেয়ার রাইটস নিয়ে অনেক কাজ করেছিলেন। তো উনি পায়োনিয়ারিং করেছিলেন এবং উনি ওনার মৃত্যু পর্যন্ত চেয়ারম্যান ছিলেন। এই বোর্ডটার আরও কয়েকটা পয়েন্ট হচ্ছে যে এই বোর্ডটা তৈরি হয় 28 মেম্বার্সের দিয়ে। এর মধ্যে দুটো কমিটি থাকে, একটা এক্সিকিউটিভ কমিটি, একটা গ্রান্টস কমিটি। গ্রান্টস কমিটিটা থাকে কারণ এই যে নানান রকম অ্যানিমাল হসপিটালসগুলো থাকে, ভেটেরিনারি যে হসপিটালসগুলো থাকে বা অ্যানিমাল ওয়েলফেয়ার রিলেটেড যে সমস্ত এনজিওগুলো থাকে বা আলাদা আলাদা অন্যান্য যে সমস্ত অর্গানাইজেশনগুলো থাকে, তাদেরকে ফিনান্সিয়াল এইড বা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য একটা সেকশন তৈরি করা হয়েছে যেটাকে গ্রান্টস কমিটি বলে। আর সেটা ছাড়া যে ধরনের এক্সিকিউটিভ কাজকর্মগুলো হয় একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে, সেগুলোকে মেনটেন করা বা নানান রকম সুপারভাইজ করা, সেই সমস্ত দায়িত্বগুলো নেয় এক্সিকিউটিভ কমিটি।
এই দুটো কমিটির মধ্যেই চেয়ারম্যান থাকে, মানে যে চেয়ারম্যান তিনি দুটো কমিটিরই পার্ট হন। আর বাকি সমস্ত মেম্বারদের মধ্যে সেম মেম্বার দুটো কমিটিতেও থাকতে পারে, আবার আলাদা আলাদা মেম্বার্সও থাকতে পারে। টোটাল 28 জন মেম্বার হয় এবং প্রত্যেকটা মেম্বার 3 বছর ধরে তার টেনিয়ার থাকতে পারে, 3 বছর এই মেম্বারশিপটা ওনাদের কাছে থাকে। এখন যে চেয়ারম্যান তার নাম হচ্ছে ডক্টর ওপি চৌধুরী। ইনি একজন সিনিয়র আইএফএস অফিসার এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার, মধ্যপ্রদেশ ক্যাডারের, এবং 1989 ব্যাচ। আর কারেন্ট সেক্রেটারি যিনি, তিনি হলেন ডক্টর সুজিত কুমার দত্ত। এবার আসছি AWBI এর ফাংশনের মধ্যে। প্রথম যে ফাংশনটা করা হয়েছে, প্রথম যেটা আমরা শুনে বুঝতে পারছি যে এইটা বেসিক্যালি নানান রকম সুপারভিশন করবে অ্যানিম্যাল ওয়েলফেয়ারের জন্য। তো ওরা যেটা করবে সেটা হচ্ছে যে যে সমস্ত লগুলো রয়েছে, সেই সমস্ত লগুলো মানে অ্যানিম্যাল ওয়েলফেয়ারের জন্য যে ধরনের লগুলো রয়েছে সেগুলো ঠিকঠাকভাবে হচ্ছে কিনা, যাতে পশু পাখির ওপর কোনো রকম ক্রুয়েলটি না হয় সেটা দেখার দায়িত্ব এদের। এবং এনারা নানান রকম গভর্নমেন্টকে অ্যাডভাইসও দেবেন যে যে লটা চলছে সেটা ঠিক আছে কিনা, তার মধ্যে কোনো রকম অ্যামেন্ডমেন্ট অ্যাড করা উচিত কিনা, বা সেই লয়ের জায়গায় অন্য কোনো ল আনা উচিত কিনা, যাতে ওয়েলফেয়ারটা ঠিকঠাকভাবে পারপাসটা সার্ভ হয়, সেটা দেখার দায়িত্ব ওনাদের। সেকেন্ড হচ্ছে যে এই যে নানান রকম পশু পাখি রয়েছে তাদের যদি কোনো রকম সাফারিংস হয়, কোনো রকম পেন হয়, স্পেসিফিক্যালি যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গা কোনো রকম পশু পাখিকে নিয়ে যাওয়া হয়, যেমন ধরা যাক একটা চিড়িয়াখানা থেকে আরেকটা চিড়িয়াখানায় কিছু সিংহকে নিয়ে যাওয়া হচ্ছে, তো সেখানে তাদের এই নিয়ে যাওয়ার জন্য কোনো রকম যাতে সাফারিংস না হয়, বা অন্য যে কোনো রকম যদি অ্যানিমাল ট্রান্সপোর্ট হয় তাহলে সেক্ষেত্রেও যাতে তাদের কোনো রকম সাফারিংস না হয়, অ্যাজ হিউম্যান অ্যাজ পসিবল তাদের যেন ট্রান্সপোর্ট করানো হয়, সেইটা দেখার দায়িত্ব হচ্ছে এনাদের। বা এই যে নানান রকম সার্কাস হয়ে থাকে বা নানান রকম যে জু রয়েছে সেই সমস্ত জায়গায় তারা ঠিকঠাকভাবে থাকছে কিনা, তাদের কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা, তাদেরকে এই যে কমার্শিয়ালি ইউজ করা হচ্ছে সেটার জন্য তাদের কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা, তাদের খাওয়া দাওয়া ঠিকভাবে দেওয়া, তাদের মেডিকেল অ্যাটেনশন ঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা, তাদের যেখানে রাখা হচ্ছে সেগুলো প্রপারলি মানে মেডিকেল গ্রাউন্ডে সেগুলো ঠিকঠাকভাবে আছে কিনা, একটা প্রপার স্ট্যান্ডার্ড মেনটেন করা হচ্ছে কিনা, এই সমস্ত জিনিসগুলো দেখা হয়। এছাড়া স্লটার হাউস যেগুলো রয়েছে যেখানে পশু পাখিদের স্লটার করা হয়, সেটা তার একটা প্রি স্লটার অ্যাক্টিভিটি আছে। অফকোর্স আমরা যে স্লটারিং করছি সেটা একটা ক্রুয়েল জিনিস, কিন্তু সেটা একটা এনভায়রনমেন্টের জন্য আমাদের অনেক সময় প্রয়োজন থেকে থাকে, যেটা ফুড চেইন কন্টিনিউ করার জন্য স্লটারিংয়ের প্রয়োজন হয়, বা অনেক সময় যেটা কালিং হয়, যেখানে মানে নানান রকম পশু পাখি যদি ভার্মিন হয়ে যায় তাহলে তাদেরকে কালিং করা হয় এনভায়রনমেন্টকে বজায় রাখার জন্য, মানুষের যাতে কোনো রকম ক্ষতি না হয় সেইটার জন্য। তো এই সমস্ত যে স্লটার হাউসগুলো রয়েছে তার যে প্রি স্লটার অ্যাক্টিভিটি, মানে তাকে স্লটার করার আগের যে প্রসেসটা সেটা যেন হিউম্যান হয়, মানে তাদেরকে যেন একদম বদ্ধ করে খাঁচার মধ্যে রেখে দেওয়া, বা তাদের খেতে দেওয়া হচ্ছে না, বা তাদের নানা রকম টর্চার করছে, সেগুলো যেন না করা হয়, এই সমস্ত দেখার দায়িত্ব হচ্ছে মানে AWBI এর। এছাড়া যে সমস্ত এই ধরনের অর্গানাইজেশনগুলো আছে, যেটা আমি আগেই বললাম যে এনজিওগুলো রয়েছে, বা যে সমস্ত ভেটেরিনারি হসপিটালসগুলো রয়েছে, তাদের নানা রকমভাবে ফিনান্সিয়াল এড দেওয়া, বা এই যে অ্যানিমাল ওয়েলফেয়ারের জন্য যে সমস্ত রিসার্চ করা হয়ে থাকে সেই সমস্ত যারা রিসার্চ করছে বা যারা এই সমস্ত কাজের সাথে অ্যাসোসিয়েটেড রয়েছে তাদের নানা রকমভাবে সেই সমস্ত অর্গানাইজেশনগুলোকে, বা ইন্ডিভিজুয়াল যদি কেউ করে থাকে তাদেরকে নানা রকম ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া, যাতে তারা এই সমস্ত কাজগুলো করে যেতে পারে। এই কাজগুলো হচ্ছে AWBI এর কাজ। এবার আমি আসছি একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমি আগে বললাম যে গ্র্যান্টিন দেওয়া বা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া, সেইটা সম্পর্কে আমি কতগুলো কথা বলবো। সেটা হচ্ছে যে তোমরা পাশে একটা রাইট হ্যান্ড কর্নারে একটা ফর্ম দেখতে পাচ্ছ, এই ফর্মটা ইউজ করা হয় গ্র্যান্টিন যে আমি নেব অ্যাজ অ্যান অর্গানাইজেশন, সেটার জন্য এই ফর্মটা আমাদের অ্যাকচুয়ালি ফিল আপ করতে হয়। দুটো পেজের ফর্ম থাকে। ফার্স্ট পেজটা আমি দিয়েছি যেখানে সমস্ত ডিটেলসগুলো দিতে হয়, কীরকম অর্গানাইজেশন, তার অ্যাড্রেস কী, বা তার কী ধরনের সিস্টেম রয়েছে, কী ধরনের প্রভিশন রয়েছে, তারা কীভাবে কাজগুলো করবে, সেই সমস্ত ডিটেল করে থাকে। পরের পেজটাতে জেনারেলি একটা এগ্রিমেন্ট থাকে এবং সেখানে একটা সিগনেচার থাকে, আর তারপরে আরও কিছু রুলস লেখা থাকে। তো মেন পেজ হচ্ছে ফার্স্ট পেজটাই থাকে। এবার এই যে গ্র্যান্টিংটা হয় সেটা কী কী কারণে হয়। প্রথম কথা হচ্ছে এই যে শেল্টার্ড অ্যানিমেলসরা থাকে, যাদেরকে নানান রকম অ্যানিমেল শেল্টার্সগুলো থাকে, যেমন ধরো এই যে স্ট্রিট ডগসগুলো আছে, বা স্ট্রিট যে সমস্ত অ্যানিমেলসগুলো আছে, তাদেরকে অনেক সময় অনেক রকম এনজিও রয়েছে তারা শেল্টার দেয়, বা অনেক সময় অনেক অ্যাবান্ডান্ট পেটস রয়েছে যাদেরকে কালেক্ট করে তাদেরকে একটা শেল্টারিংয়ের জন্য রাখা হয়, এবং তাদেরকে অনেক সময় অ্যাডপশনের জন্য তাদেরকে পাবলিকের কাছে ওপেন করা, যাতে পাবলিক মানে নতুন
কোনো মানে অ্যানিমালসকে না কিনে তাদের যাতে অ্যাডপ্ট করতে পারে, যাতে তারা ঘর পায়। তো এই সমস্ত যে শেল্টার, অ্যানিমাল শেল্টার্সগুলো আছে সেগুলো যাতে ঠিকঠাকভাবে মেনটেন করা যায়, বা নতুন শেল্টার্স খোলার জন্য যে সমস্ত খরচপাতি হয় সেইগুলো এই গ্র্যান্টিং এডের মধ্যে পড়ে। এছাড়া যেটা বললাম যে রেস্কিউ যদি করা হয় নানা রকম ক্যাটেলসকে, অনেক সময় গরু বাছুর বা অন্যান্য হাঁস মুরগি, এদের অনেক সময় কি হয় যে হয়তো তাদের কোনো রোগ হয়েছে, বা হয়তো তাদের কোনো রকম প্রবলেম রয়েছে, বা তারা হয়তো যে সার্ভিসটা তাদের দেওয়ার কথা, ডিম দেওয়া বা দুধ দেওয়া বা এই সমস্ত যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো আমরা পাই ক্যাটেলসদের কাছ থেকে, যে প্রোডাক্টসগুলো তারা হয়তো সেটা দিতে পারছে না, সেই জন্য তাদের মালিক হয়তো তাদেরকে অ্যাবান্ডন করে দিয়েছে। এদেরকে মেনটেন করার জন্য একটা গ্র্যান্টিং দেওয়া হয়, যাতে এদের কোনো রকম ইল্লিগাল ট্রান্সপোর্টেশন নয়, যাদের এদেরকে নিয়ে গিয়ে ইল্লিগালি তাদেরকে স্লটারিং করা, বা অনেক সময় ভারতবর্ষ থেকে বাংলাদেশ বা এই সমস্ত জায়গায় ইল্লিগালি ট্রান্সপোর্ট করা হয় নানা রকম ক্যাটেলসকে, এইগুলো যাতে প্রিভেন্ট করা হয় সেইটা ওরা দায়িত্ব নেয়। এছাড়া অ্যাম্বুলেন্স যেগুলো হয়, মানে এই সমস্ত পশু পাখিদের যদি কোনো রোগ হয়, তাদের ভেটেরিনারি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তাদের স্পেসিফিক যে অ্যাম্বুলেন্সগুলো হয়, সেগুলো যে নতুন নতুন অ্যাম্বুলেন্সগুলো কেনা হবে, বা তার ঠিকঠাকভাবে ডিজাইন হচ্ছে কিনা, স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে না, এইগুলোর জন্য যে খরচপাতি সেইগুলো। এছাড়া এই যে বার্থ কন্ট্রোল করা হয় অনেক সময়, প্রচুর একটা জায়গায় প্রচুর যদি কুকুর বেড়াল এই সমস্ত যদি প্রচুর ভরে যায়, তাহলে একটা নর্মাল ইকোসিস্টেম ডিসরাপ্ট হবে, একটা আমাদের মানে সাধারণ মানুষের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো তাদের যে বার্থ কন্ট্রোলের সিস্টেম, সেইটার জন্য ফিনান্সিয়াল এইড দেওয়া হয়। এছাড়া তাদের যাতে কোনো রকম রোগ না হয়, কুকুরের যে ধরনের কুকুরের বা বিড়ালের, কুকুরের যেরকম জলাতঙ্ক হয়, বা বিড়ালের যেরকম নানান রকম রোগ হয়, বা গরুর যেরকম নানান রকম রোগ হয়, এইগুলোর ইমিউনাইজেশনের জন্য, তাদের ঠিক ঠিক সময় টিকা দেওয়ার জন্য, তাদের ঠিক ঠিক সময় ওষুধ দেওয়ার জন্য এই সমস্ত ক্ষেত্রে হেল্প করে। এছাড়া নানা রকমের যদি ন্যাচারাল ক্যালামিটিস হয় বা ফোরসিন সার্কামস্টান্সেস হয়ে থাকে, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে কীভাবে মোকাবিলা করা হবে সেই সমস্ত দায়িত্বগুলি নেয়। মানে এই অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ডের মেনলি কাজ হচ্ছে যে অ্যানিমেলের রিলেটেড যে কোনোভাবে তার সমস্ত রকম মেনটেনেন্স এবং তার সমস্ত রকম স্বাভাবিক জীবনযাপনের জন্য যে সমস্ত অর্গানাইজেশনগুলো দায়িত্ব নেয়, তাদেরকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া, যাতে তাদের এই জিনিসটা করতে কোনো অসুবিধা না হয়। এইবার আমি আসছি নেক্সট টপিকে, যেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা একটা অর্গানাইজেশন যেটা বেসিক্যালি ওয়াইল্ড লাইফের উপর নানা রকম যে ক্রাইমগুলো হয় সেগুলো কন্ট্রোল করার জন্য তৈরি করা হয়েছে। এবার এই যে ক্রাইম কন্ট্রোলার, সেটা মানে কী ধরনের, এই যে নানান রকম পশু পাখিকে হত্যা করা হয়, জঙ্গলের মধ্যে গিয়ে বাঘ শিকার করা হয়, বা ইলিগাল পোচিং করা হয়, বা গন্ডারের হর্ন বা হাতির দাঁত এগুলো যে একটা ইলিগালি পাচার করা হয়, তার জন্য যে মানে তাদেরকে মেরে ফেলা হয়, বা তাদেরকে সার্কাসের মধ্যে বা সমস্ত জায়গায় কনফাইনমেন্টের মধ্যে রাখা হয়, এবং সেটা এমনভাবে রাখা হয় যে তাদের পক্ষে জীবন কাটানো পসিবল হয় না। তো এই ধরনের যে ক্রাইমগুলো হয় সেগুলো কন্ট্রোল করার জন্য একটা ব্যুরো তৈরি করা হয়েছে, যেটাকে আমরা ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো বলি। এবার ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো কিছু কি পয়েন্টস, একইভাবে এটাও একটা স্ট্যাচুটারি বডি, এটাও আমাদের কনস্টিটিউশনে ছিল না, কারণ আমি যেটা বললাম যে 1960 সাল থেকে এই সমস্ত ব্যাপারে ভারতবর্ষ ইনভলভ হওয়া শুরু করেছে। ন্যাচারালি কনস্টিটিউশন তার আগে, অনেক আগে তৈরি হয়েছে, তো সেখানে এগুলো ছিল না। তো একটা স্ট্যাচুটারি বডি তৈরি করা হয়েছিল, এবং সেখান থেকে এই ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোটা এসছে। এবার এই স্ট্যাচুটটা আবার কোনটা, সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশনের যে একটা 1972 তৈরি হয়েছিল, তার একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল 2006-এ, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 2006-এ তৈরি হয়েছিল, এবং এটা ফোর্সে এসেছিল 4 সেপ্টেম্বর 2006, কিন্তু এটা অপারেশনাল হয়েছে 2008 থেকে, এবং যেটাতে এই ক্রাইম কন্ট্রোল ব্যুরোটা তৈরি করা হয়েছিল। এইটা বেসিক্যালি ইউজ করা টু কমব্যাট অর্গানাইজড ওয়াইল্ড লাইফ ক্রাইম। এই যে ক্রাইমগুলো, এগুলো অনেক অর্গানাইজড ওয়েতে, হ্যাপাজার্ড কিন্তু হয় না। এখানে অনেক নানান রকম ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি করার জন্য নানান রকম অর্গানাইজেশন আছে, এবং তারা খুব স্কিলফুলি জিনিসগুলো করে। তো এবার সেইটাকে আটকানোর জন্য, এই ওয়াইল্ড লাইফ ক্রাইমটাকে আটকানোর জন্য এই স্ট্যাচুটারি বডিটা তৈরি করা হয়েছে, এবং এই স্ট্যাচুটারি বডিটাও কিন্তু বাকি সমস্ত ওয়াইল্ড লাইফের অর্গানাইজেশনগুলোর মধ্যে এটাও কিন্তু মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট এবং ক্লাইমেট চেঞ্জের আন্ডারের মধ্যে পড়ে। এর মোটোটা দেখে নিই, মোটোটা হচ্ছে ফাইটিং ট্রান্সবাউন্ডারি এনভায়রনমেন্টাল ক্রাইম, যে আমরা কোনো বাউন্ডারি রিলেটেড কোনো এনভায়রনমেন্টাল ক্রাইমকে আটকাবো না, আমরা
ইন্টার বাউন্ডারিও এনভায়রনমেন্টাল ক্রাইমকে আটকানোর চেষ্টা করব। এটার হেডকোয়ার্টার্স হচ্ছে নিউ দিল্লিতে, এবং এটার এখন অ্যাডিশনাল ডিরেক্টর হচ্ছেন তিলোত্তমা ভার্মা, এবং দুজন জয়েন্ট ডিরেক্টর আছেন, একজনের নাম হচ্ছে এস কান্ডপাল, আরেকজনের নাম হচ্ছে বিবেক কিশোর। আচ্ছা, এই ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো দুটো খুব উল্লেখযোগ্য মানে উল্লেখযোগ্য অ্যাওয়ার্ড পেয়েছিল। একটা হচ্ছে 2010 সালে ক্লার্ক আর বাভিন ওয়াইল্ড লাইফ ল এনফোর্সমেন্ট অ্যাওয়ার্ড। এটা পেয়েছিল কারণ হচ্ছে যে ওয়াইল্ড লাইফে যে ল এনফোর্স করা হচ্ছে সেটার জন্য আউটস্ট্যান্ডিং ওয়ার্ক করেছিল, সেই জন্য পেয়েছিল। আর দ্বিতীয় হচ্ছে এশিয়া এনভায়রনমেন্ট এনফোর্সমেন্ট অ্যাওয়ার্ড 2018, যেটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ এটা ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম বা ইউএনইপি থেকে পেয়েছিল। পাশে যে নিউজ পেপারের কাটিংটা রয়েছে সেটা কিন্তু সেই মানে এই ইউএনইপি অ্যাওয়ার্ডের একটা নিউজ পেপার কাটিং, সেই সময়কার সমসাময়িক নিউজ পেপার থেকে কাটিং করা হয়েছে। এবার আসছি ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর ফাংশনের মধ্যে। প্রথম ফাংশন ডেফিনেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা সেন্ট্রালাইজ ডেটা ব্যাংক তৈরি করা, যেটার মধ্যে ওয়াইল্ড লাইফে কোথায় কোথায় ক্রাইম হচ্ছে সেইটার একটা আমরা ট্র্যাক রেকর্ড রাখতে পারবো, যাতে ভবিষ্যতে সেইটা রিলেটেড নানা রকম রুলস অ্যান্ড রেগুলেশনস বা প্রিভেনশনের অ্যাক্ট আমরা তৈরি করতে পারি। সেকেন্ড হচ্ছে যে নানান রকম যে এনফোর্সমেন্ট অথরিটিসগুলো আছে সেগুলোর সাথে ঠিকঠাকভাবে কোঅর্ডিনেট করে এই যে 2006-এ যেই অ্যাক্টটা তৈরি করা ছিল, যে স্ট্যাচুটার উপর বেস করে এই অর্গানাইজেশনটা তৈরি হয়েছে, সেই অ্যাক্টটা ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেইটা দেখা। এছাড়া নানা রকম যে ইন্টারন্যাশনাল কনভেনশন বা প্রোটোকলসগুলো আছে সেইগুলো যে সমস্ত অব্লিগেশনগুলো আছে, সেখানে যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস বলা হচ্ছে সেগুলোকে আমরা ঠিকঠাকভাবে পালন করতে পারছি কিনা সেটা দেখা। এছাড়া যে ফরেন কান্ট্রিজে নানান রকম যে কনসার্নড অথরিটিস আছে বা নানান রকম অর্গানাইজেশনগুলো আছে, তারা যে অ্যাকশনগুলো রয়েছে সেগুলোকে শুধুমাত্র অ্যাবাইড বাই করা না, আমাদের নিজেদেরও নানান রকম বক্তব্য পেশ করা, আমরা নিজেরাও তাদেরকে সাজেশন দিতে পারি যে কীভাবে তারা এগুলোকে ট্যাকেল করবে সেইটা। এছাড়া নানান রকম ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, যে এই যে ক্রাইমগুলো হচ্ছে তার জন্য আমাদের এই যে নানা রকম সিসিটিভি লাগানো বা আলাদা মানে বাঘের যেরকম লকার সিস্টেম তৈরি করা হয়, এই সমস্ত যে এইগুলো ইনফ্রাস্ট্রাকচার দিয়ে তৈরি করা, সেগুলোর জন্য রিসার্চ ওয়ার্কের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, সেই সমস্ত কাজগুলো, যে ম্যান পাওয়ার তৈরি করা, বা যারা এই ওয়াইল্ড লাইফের কাছাকাছি যে সমস্ত গ্রামে মানুষরা থাকে তাদেরকে ঠিকঠাকভাবে শিক্ষা দেওয়া, তাদেরকে ট্রেনিং দেওয়া, এগুলোর জন্য ইনফ্রাস্ট্রাকচার লাগে, সেইগুলো করা যাতে তারা ক্রাইমগুলোকে নিজেরাই আটকাতে পারে। এছাড়া এই যে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে র্যামিফিকেশনগুলো হয়, মানে এই যে এই সমস্ত যে রেজাল্টগুলো হয় ক্রাইমসের জন্য, যে একটা ধরা যাক আমাদের যদি এখানে বাঘের সংখ্যা প্রচণ্ড পরিমাণে কমে যায়, একটা ইকোলজি ডিস্টার্ব হবে এবং সেটার জন্য একটা ইন্টারন্যাশনাল এফেক্টও পড়বে। তো এই সমস্ত যে ক্রাইমগুলো নানান রকম ক্ষেত্রে হয়ে থাকে, সেই সমস্ত ক্ষেত্রে কি কি ধরনের চেঞ্জ হবে, কি কি ধরনের পলিসি তৈরি করা হবে, কি কি ধরনের ল তৈরি করা হবে, এইগুলো ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো কিন্তু পার্ট নিয়ে সাজেশন দেয়। এবার আমি আসছি লাস্ট যে টপিকটা, সেটা হচ্ছে গ্লোবাল টাইগার ফোরাম। গ্লোবাল টাইগার ফোরামটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা ভারতবর্ষের প্রথম মানে প্রপারলি ফুল ফ্লেজে তৈরি হয়। এটা টপিকটাতে যাওয়ার আগে আগে বলে দিই, সেটা হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল ফোরাম এবং ইন্টার গভর্নমেন্টাল ফোরাম, কিন্তু এটার হেডকোয়ার্টার্স কিন্তু ভারতবর্ষে। এবং ভারতবর্ষ করেছে কি, যে সমস্ত জায়গায় বাঘ রয়েছে এবং যে সমস্ত জায়গায় উইলিং কান্ট্রিজ যাদের বাঘ আছে এবং উইলিং কান্ট্রিজ যাদের বাঘ নেই, তাদের সবাইকে মিলে একটা ফোরাম তৈরি করছে, যেখানে যে ফোরামটার মেন মোটো হচ্ছে যে এই যে বাঘ রয়েছে, বাঘের ঠিকঠাকভাবে যাতে হ্যাবিট্যাটস থাকে। এবং তোমরা হয়তো রিসেন্টলি একটা নিউজে দেখে থাকবে যে ভারতবর্ষে এখন বাঘের সংখ্যা অনেক বেড়ে গেছে আগের তুলনায়। নানান রকম এই যে সেফ টাইগার প্রজেক্ট নেওয়া হয়েছে বা অন্যান্য যে টাইগার কনজারভেশন প্রজেক্টসগুলো নেওয়া হয়েছে, সেগুলোর জন্য এখন বাঘের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। আই থিঙ্ক 2900 সামথিং, আমার এক্স্যাক্ট নাম্বারটা মনে নেই। এবং আমাদের জঙ্গলের হিসেবে কিন্তু মানে জঙ্গল যত পরিমাণ আছে সেই ওয়াইজ টাইগার হ্যাবিট্যাটস কিন্তু মানে উল্লেখযোগ্য এবং খুবই প্রশংসনীয়, এই বছরই সেটা জানা গেছে। তো এই যে অ্যাকশনগুলো নেওয়া হচ্ছে, কারণ টাইগার হচ্ছে একটা অন্যতম ইকোলজিক্যাল যে চেন, ফুড চেন রয়েছে তার মধ্যে সব থেকে ওপরে রয়েছে, এবং ইকোলজিক্যাল ব্যালেন্স তৈরি করার জন্য বাঘের বা এই রকম যে বিগ ক্যাটসগুলো রয়েছে তাদের ভূমিকাটা ভীষণ বেশি। তো সেই জন্য বাঘকে বাঁচানোর জন্য এই অর্গানাইজেশনটা তৈরি করা হয়েছে। এবার গ্লোবাল টাইগার ফোরামের কিছু কিছু কি পয়েন্টস দেখে নেবো। প্রথমে যেটা বললাম যে ইন্টার গভর্নমেন্টাল এবং ইন্টারন্যাশনাল বডি। ইন্টার গভর্নমেন্টাল কারণ অনেকগুলো গভর্নমেন্ট মিলিয়ে তৈরি হয়েছে।
এছাড়া এই যে মেম্বার্সগুলো উইলিং কান্ট্রিজের হতে পারে, এগুলো আমরা দেখবো যে কোন কোন উইলিং কান্ট্রিজ আর কারা নন উইলিং, মানে কারা উইলিং কান্ট্রিজ উইথ হ্যাভিং টাইগার্স, এবং কারা উইলিং কান্ট্রিজ যাদের টাইগার মানে বাঘ নেই, সেরকম অর্গানাইজেশনগুলো দেখবো। তো এই এই অর্গানাইজেশনটা বেসিক্যালি এস্টাবলিশ করা হয়েছে মেম্বার্স ফ্রম উইলিং কান্ট্রিজ। কেন? কারণ হচ্ছে একটা ওয়াইল্ড লাইফ ক্যাম্পেইন তৈরি করার জন্য, বা নানান রকম অ্যাপ্রোচের জন্য, নানান রকম প্রোগ্রাম তৈরি করার জন্য, প্রমোশন করার জন্য, এবং যাতে এই যে বাঘ রয়েছে, এই বাঘের তারা যাতে ঠিক ঠিক টাইমে খাবার পায়, তারা যাতে প্রেইং করতে পারে, তাদের যাতে প্রেয়ের কোনো অভাব না হয়, সেটাও আমাদের ব্যালেন্স করতে পারে। আজকে বাঘের খাদ্য যদি শেষ হয়ে যায়, তাহলে বাঘ ডেফিনেটলি সেইখানকার কাছাকাছি গ্রামের মধ্যে এসে মানুষ টেনে নিয়ে যাবে, গরু মোষ টেনে নিয়ে যাবে, বা তারা যদি খাবার না পায়, তাহলে তারা ধীরে ধীরে তাদের সংখ্যা কমতে থাকবে, তাদের পক্ষে জীবন ধারণ করা, তাদের জৈবিক কাজকর্ম করা পসিবল হবে না। তো সেইটার দায়িত্ব নেওয়া। এবং এখন কিন্তু বিশ্বে যে বাঘ রয়েছে, এই যে টাইগার যে স্পিসিসটা, তার কিন্তু 5 রকমের সাবস্পিসিস রিমেইন। যেমন একটা হচ্ছে ব্ল্যাক টাইগার হতে পারে, সাইবেরিয়ান টাইগার, মানে যেটা পোলার এরিয়া থাকে, আলাদা ইন্ডিয়ান টাইগার, একটা রয়্যাল বেঙ্গল টাইগার, আফ্রিকাতে আবার অন্যরকম দেখতে পাওয়া যায়। তো এই যে 5টা সাবস্পিসিস বেঁচে আছে, তাদেরকে বাঁচানোর চেষ্টা করা। এবং টাইগার রেঞ্জ কান্ট্রি, 14টা টাইগার রেঞ্জ কান্ট্রি, মানে 14টা দেশে এখনো বাঘ রয়েছে, তাদেরকে একসাথে এক করে এইটার পুরোপুরি একটা কনভেনশন নেওয়া, যাতে বাঘকে বাঁচানো যায় ঠিকঠাকভাবে, সেইটা হচ্ছে এই অর্গানাইজেশনটা তৈরির মূল উদ্দেশ্য। এটা তৈরি করা হয়েছিল 1994-এ, এর হেডকোয়ার্টার্স যেটা বললাম দিল্লিতে। একটা কথা এখানে বলে দিই, কিছুদিন আগে আমাদের চলে গেল গ্লোবাল টাইগার ডে, যেটা হচ্ছে জুলাই মাসে 29 তারিখ গ্লোবাল টাইগার ডে গেছে। এবং সেই সময় ওই যে নিউজটা আমি আগে বললাম, সেই নিউজটা সেই সময় এসছে যে ভারতবর্ষে বাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। আরও কতগুলো পয়েন্ট দেখা যাক। প্রথম হচ্ছে যে এইটা কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি যেটা বললাম যে ইন্টার গভর্নমেন্টাল এবং ইন্টারন্যাশনাল বডি, কিন্তু এটা কিন্তু বিশ্বের একমাত্র ইন্টার গভর্নমেন্টাল এবং ইন্টারন্যাশনাল বডি যেটা ওয়ার্ল্ড ওয়াইড বাঘকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে। আর এই যে মেম্বার্স এখানে যারা থাকে, তারা 3 বছরে একবার, ওয়ান্স ইন 3 ইয়ার্স, এরা মিট করে। আর এছাড়া ইউনাইটেড কিংডম, এই এই ইউনাইটেড কিংডমে কিন্তু পার্ট অফ জিটিএফ, কিন্তু ইউনাইটেড কিংডমে কিন্তু বাঘ নেই। ইউনাইটেড কিংডম হচ্ছে একমাত্র নন টাইগার রেঞ্জ কান্ট্রি, যেটা কিন্তু অলসো আ মেম্বার, কারণ ইট ইজ উইলিং কান্ট্রি বাট নন টাইগার রেঞ্জ কান্ট্রি। ইউকে জয়েন করেছিল কবে দেখেনি, ইউকে জয়েন করেছিল 30 ডিসেম্বর 1999। এছাড়া নিচে কতগুলো লোগো আমি দিয়ে দিয়েছি। একটা হচ্ছে অ্যাসোসিয়েটেড ইন্টারন্যাশনাল এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, একটা হচ্ছে IFAW, সেকেন্ড হচ্ছে ট্রাফিক, এবং থার্ড হচ্ছে WWF। এছাড়া অ্যাসোসিয়েটেড যে ন্যাশনাল এনজিওসগুলো আমাদের এখানে রয়েছে, সেগুলো বলে দিই। সেগুলো হচ্ছে ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া, ট্র্যাক্ট, ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি, ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট, রণথম্বোর ফাউন্ডেশন, যেটা রণথম্বোর ন্যাশনাল পার্কের মানে ওদের অর্গানাইজেশন, সেন্টার ফর ওয়াইল্ড লাইফ স্টাডিজ, WPSI, দ্য কর্বেট ফাউন্ডেশন, এগেন জিম কর্বেটের তাদের যে অর্গানাইজেশন সেইটা। এছাড়া বাঘ ফাউন্ডেশন যেটা রয়েছে, ন্যাশনাল একটা এনজিও, তারাও কিন্তু এই কজ বা এই অর্গানাইজেশনের সাথে অ্যাসোসিয়েটেড। এইবার এসছি কারা কারা মেম্বার্সগুলো পরপর যে জয়েনিংটা হয়েছে, সেটা পরপর যেভাবে জয়েন হয়েছে সেটা পরপর সাজানো রয়েছে, এবং পাশে যে কান্ট্রিজগুলো সেগুলোর পতাকাগুলো সেইভাবেই সাজানো রয়েছে। প্রথম জয়েন করেছিল মায়ানমার 12 অগস্ট 1994, তারপরে ইন্ডিয়া 27 ফেব্রুয়ারি 1995, ভুটান 12 জুলাই 1995, ভিয়েতনাম 19 নভেম্বর 1996, বাংলাদেশ 24 ফেব্রুয়ারি 1999, নেপাল 22 জুলাই 2002, এবং লাস্ট জয়েন করেছে কম্বোডিয়া 20 অক্টোবর 2004। এরা কিন্তু সবকটা কান্ট্রিজ যারা মেম্বার এবং টাইগার রেঞ্জ কান্ট্রিজ, মানে এরা মেম্বার তো ডেফিনেটলি, কিন্তু এদের দেশে বাঘ রয়েছে। শুধুমাত্র যেটা আগে বললাম, ইউকে রয়েছে যে মেম্বারও, কিন্তু সে টাইগার রেঞ্জ কান্ট্রি নয়, সেই জন্য সেটাকে এখানে অ্যাড করা হয়নি। এবার আসছি গ্লোবাল টাইগার ফোরামের ফাংশনসগুলোর মধ্যে। প্রথম ডেফিনেটলি যে ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্যাম্পেইন তৈরি করা হবে, কিসের জন্য? বাঘ, তার প্রে এবং তার হ্যাবিটেট।
মানে বাঘ এবং তার খাদ্য যেটা প্রে এবং হ্যাবিটেট তার বসবাস করার বাসস্থান সেটাকে বাঁচানোর জন্য। এছাড়া একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে যাতে বায়োডাইভার্সিটি সরি কনজারভেশন করা হয়, কারণ বাঘকে বাঁচাতে গেলে বাঘও হচ্ছে একটা পার্ট অফ বায়োডাইভার্সিটি এবং ওয়েল অ্যাবাভ ইন দ্য ফুড চেইন, ফার্স্ট ফুড চেইনের মধ্যে একদম সব থেকে টপে রয়েছে। সেই জন্য বাঘকে বাঁচানোর জন্যই আমরা বায়োডাইভার্সিটি বাঁচানোর জন্যই বাঘকে বাঁচানোর চেষ্টা করছি, সেইটার জন্য একটা লিগাল ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে। এছাড়া এই যে বাঘগুলোকে আমরা বাঘ বাঁচানোর চেষ্টা করবো তাদের জন্য কি করতে হবে, আমাদের প্রোটেক্টেড এরিয়া বাড়াতে হবে, ন্যাশনাল পার্ক বাড়াতে হবে বা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বাড়াতে হবে, যেখানে বাঘ ফ্রিলি ঘুরে বেড়াতে পারবে, যেখানে তার প্রেইং এর অসুবিধা হবে না, যেখানে তার হ্যাবিটেটসের প্রবলেম হবে না, যেখানে তার জনন প্রক্রিয়া মানে জীবন ধারণের জন্য সমস্ত জৈবিক ক্রিয়াগুলো যাতে তাদের অসুবিধা না হয়, তার জন্য আমাদের তাদেরকে স্পেস দিতে হবে। তো সেইটা যাতে আমরা ইনক্রিজ করতে পারি সেই জিনিসটা। এছাড়া এই যে রেঞ্জ কান্ট্রিগুলো আছে তাদের মধ্যে যে ইন্টার প্যাসেজ থাকবে, যেটাকে আমরা টাইগার করিডোরও অনেক সময় বলি, মানে ভারতবর্ষ থেকে বাংলাদেশে একটা বাঘ যদি শিফট করতে চায় একটা জঙ্গল থেকে আরেকটা জঙ্গলে, তাহলে কি তাকে কাঁটাতারে বেড়া দিয়ে আটকানো হবে? না, কারণ বাঘ তো এই রুলগুলোর মধ্যে পড়ে না। তো তাদেরকে ইন্টার প্যাসেজ কান্ট্রি মানে ইন্টার প্যাসেজ তারা যাতে ফ্রিলি মুভ করতে পারে সেইটার একটা বন্দোবস্ত আমাদেরকে করতে হবে। এছাড়া ইকো ডেভেলপমেন্ট প্রোগ্রাম করতে হবে এবং এই যে প্রোটেক্টেড এরিয়ার আশেপাশে বা প্রোটেক্টেড এরিয়ার মধ্যে যে সমস্ত মানুষজন থাকে, মানে যে সমস্ত ট্রাইবালসরা থাকে, যে সমস্ত গ্রামগুলো রয়েছে, তাদেরকে আমরা তাদেরকে ইকো ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পর্কে তাদেরকে জানাতে হবে যে তারা কীভাবে এগুলোকে রক্ষা করতে পারবে। অনেক সময় কী হয়, সুন্দরবন এরিয়া অনেক সময় বাঘ দেখা যায় যে তারা নানা রকম গ্রামে ঢুকে পড়ে এবং গ্রামে ঢুকে পড়ার জন্য মোস্ট অফ দ্য টাইম গ্রামবাসী ভয় পেয়ে যায়, অনেক সময় গুলি করে বাঘকে মেরেও ফেলে। তো তাদেরকে শিক্ষা দিতে হবে যে তারা কিভাবে এই জিনিসটা তাদেরকে মানে বাঘকে না মেরে কিভাবে তারা এই জিনিসটাকে প্রিভেন্ট করতে পারে এবং তারা কিভাবে নানান রকম গাছপালা পুঁতে বা নানান রকমভাবে সাহায্য করতে পারে এই ইকোলজিকে, যাতে বাঘকে তাদের খাবারের জন্য জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে ঢুকে না যেতে হয়। কারণ হচ্ছে যে বাঘের তো সাধারণ খাবার জঙ্গলের মধ্যে, সে গ্রামে আসবে কেন যদি সে জঙ্গলে খাবার পেয়ে যায়। তো সেই বন্দোবস্তগুলো যে করা, বারবার মানে জঙ্গলের মধ্যে গিয়ে বাঘের যে একটা ন্যাচারাল সিস্টেম সেটাকে ডিস্টার্ব না করা, শিকার করতে না যাওয়া, জঙ্গলে যেটা কোর এরিয়া বাঘের সেই অঞ্চলটায় না যাওয়া, তো এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে তাদেরকে আমাদের সচেতন করতে হবে। এছাড়া এই যে নানান রকম দেশগুলো যারা মেম্বার কান্ট্রিজ রয়েছে তাদেরকে নানান রকম কনভেনশন নিতে হবে, যে তাদেরকে নানান রকম রুলস অ্যান্ড প্রোটোকল তৈরি করতে হবে, কনভেনশন নিতে হবে যে তারা কীভাবে এই কজটাকে সাপোর্ট করতে পারে সেইটা এনকারেজ করা। এছাড়া যে ইললিগাল ট্রেড হয়, অনেক সময় বাঘের চামড়া ট্রেড হয় বা বাঘের নখ দাঁত এগুলোকে ট্রেড করা হয়, এই সমস্ত ট্রেডিংগুলোকে কীভাবে বন্ধ করা যায় সেটার জন্য নানা রকম রুলস তৈরি করা, সেটা করতে হবে। এছাড়া নানা রকম সাইন্টিফিক রিসার্চ করতে হবে এইটা রিলেটেড, ইকোলজি বায়োডাইভার্সিটি রিলেটেড বা বাঘের হ্যাবিট্যাটস রিলেটেড, যাতে আরও বেশি আমরা ইনফরমেশন জোগাড় করতে পারি এবং এই ইনফরমেশনগুলোকে যাতে আমরা ছড়িয়ে দিতে পারি বা রিসার্চ করতে পারি বা এইটা মানে বাঘের এই ডেভেলপমেন্ট প্রোগ্রামে যাতে হেল্প করতে পারি সেইটা করতে হবে। এছাড়া নানান রকম টেকনোলজির ইউজ করতে হবে, যেরকম বাঘের কাউন্টের জন্য আমরা কলার ইউজ করে থাকি বা অনেক সময় অনেক বন জঙ্গলে ক্যামেরার বন্দোবস্ত করা হয়, যাতে মানে বাঘ কিভাবে মানে তাদের সিস্টেম ঠিকঠাকভাবে চলছে কিনা বা তাদের গতিবিধির উপর যাতে নজর রাখা যায়, এই সমস্তগুলো করতে হবে। এছাড়া যে ফরেস্ট রেঞ্জের অফিসার বা যে সমস্ত বনকর্মী আছে তাদেরকে আমার নানান রকম ট্রেনিং দিতে হবে এই সমস্ত রিলেটেড। তো এই সব কাজগুলো হচ্ছে জিটিএফ ফাংশনের ভূমিকা। এছাড়া আমাদেরকে এই যে প্রোটেকশন এবং টাইগার পপুলেশনের গ্রোথের জন্য যে সমস্ত অ্যাকশনগুলো নিতে হবে সেগুলোর দায়িত্ব নিতে হবে। এছাড়া এই যে ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশনগুলো আছে প্রোটেকশনের জন্য তাদেরকে ইনভলভ করতে হবে এই ব্যাপারটাতে এবং ফান্ডিং করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট ফান্ডিং করতে হবে, যাতে যে সমস্ত জায়গায় টাইগার ডেরিভেটিভস যে সমস্ত মানুষ ইউজ করে তাদেরকে অ্যাওয়ারনেস, তাদেরকে যাতে অ্যাওয়্যার করা যায় যে এগুলো করা উচিত নয় বা এগুলো কীভাবে আমরা প্রিভেন্ট করতে পারি, তার কোনো অল্টারনেট অপশন আছে কি না, মানে আমরা যে টাইগার ডেরিভেটিভসগুলো ইউজ করছি সেগুলোর পরিবর্তে কোনো অল্টারনেট অপশন আছে কি না। কারণ অনেক সময় কী হয়, এই বাঘের নখ দাঁত এইগুলো রিলেটেড অনেক সময় একটা কিছু মানুষের ভুল ধারণা রয়েছে যে এই নখ দাঁত দিয়ে যদি আমরা কোনো হাড় পরি তাহলে আমাদের শরীর ঠিক হয়ে যাবে বা আমাদের
এইগুলো গুঁড়ো করে তার যদি ওষুধ খাওয়া হয় বা ইউজ করা হয় তাহলে আমাদের অনেক ব্যথা বেদনা চলে যাবে, এই সমস্ত ব্যাপারগুলো যে বলা হয় সেইটা তাদেরকে অ্যাওয়্যার করা, এবং তাদের এই যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলোর কি অল্টারনেট অপশন আছে সেগুলো তাদেরকে জানানো, যে বাঘের নখ দাঁত দিয়ে কিছু হবে না, তাদেরকে ওষুধ খেতে হবে বা তাদের নানান রকম মেডিকেল প্রিকশনস নিতে হবে, এইগুলোতে অ্যাওয়্যার করা, এগুলো সমস্ত কিছু হচ্ছে জিটিএফ এর ফাংশনের মধ্যে পড়ে। তো এই সমস্ত কিছু হলো আমার মানে আজকে এই তিনটে টপিক নিয়ে আমার ডিসকাশন ছিল, আশা করি আমি বোঝাতে পেরেছি। আর এখানে সোর্সগুলো লেখা আছে, মেনলি তোমরা গিয়ে দেখতে পারো। আমি বেসিক্যালি যে ইনফরমেশনগুলো নিয়েছি সেগুলো হচ্ছে এই তিনটে অর্গানাইজেশনেরই রেসপেক্টিভ সাইটস রয়েছে, এবং সেই সাইটসগুলো থেকে awbi.in হচ্ছে অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ডের সাইট, এছাড়া wccb.gov.in হচ্ছে ক্রাইম কন্ট্রোল ব্যুরো সাইট, এবং গ্লোবাল টাইগার ফোরাম.org হচ্ছে গ্লোবাল টাইগার ফোরামের সাইট। এছাড়া গুগল ইমেজও আমি কিছুটা ইউজ করেছি কিছু ছবি নেওয়ার জন্য। সো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম, থ্যাংক ইউ।